সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বায়োলজি স্কুলসের পক্ষ থেকে এবং সরকারি বিএল কলেজ খুলনার প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আমি নীতিশ স্যার তোমাদেরকে আমার ডিজিটাল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, শত প্রতিকূলতা সত্ত্বেও সরকারি ব্রজলাল কলেজ তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই ধারাবাহিকতায় আজ আমি জীববিজ্ঞানের ভূমিকা শিরোনামে জীববিজ্ঞানের অন্যতম শাখা অ্যাপ্লাইড জুলজি বা ফলিত প্রাণীবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পূর্বের ক্লাসে আমরা জেনেছিলাম বিশুদ্ধ প্রাণীবিদ্যার তিনটি শাখা। এই তিনটি শাখার মধ্যে প্রথম শাখাটি হচ্ছে পিওর জুলজি বা বিশুদ্ধ প্রাণীবিদ্যা, যেখানে আমরা প্রাণী সম্পর্কিত তথ্য আলোচনা সম্পর্কে পূর্বের ক্লাসে জেনেছিলাম। আজ আমরা ধারণা নিব অ্যাপ্লাইড জুলজি বা ফলিত প্রাণীবিদ্যা, অর্থাৎ তথ্য ও জ্ঞানের আলোকে প্রাণীবিদ্যার যে ব্যবহারিক প্রয়োগ সেটি সম্পর্কে আলোচনা করব। আমরা এখন বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান এবং ফলিত প্রাণীবিজ্ঞানের যে মৌলিক পার্থক্য সেটি জানার চেষ্টা করব। তোমরা জানো, বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান বলতে জীব সংক্রান্ত তথ্য আলোচনা করাকে বোঝায়। অন্যদিকে ফলিত প্রাণীবিজ্ঞান বলতে বিশুদ্ধ জীববিদ্যা অধ্যয়নের মাধ্যমে যে অর্জিত জ্ঞান অর্থাৎ তথ্য মানব কল্যাণে ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলি সেটি ফলিত প্রাণীবিজ্ঞান। আমরা যদি একটু অন্যভাবে দেখি যে পিওর জুলজি ইজ দি জেনারেল স্টাডি অফ অ্যানিম্যাল বিহেভিয়ার, অর্থাৎ প্রাণীর আচরণ সম্পর্কিত যে অধ্যয়ন, তাকে আমরা বলতে পারি বিশুদ্ধ প্রাণীবিদ্যা। অন্যদিকে অ্যাপ্লাইড জুলজি ইউ হ্যাভ টু স্টাডি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিম্যালস, অর্থাৎ ফলিত প্রাণীবিদ্যায় তোমাকে বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে গবেষণা করতে হয়, যেমন ম্যারাইন বা সামুদ্রিক, ফরেস্ট বা বনভূমি, ডেইরি বা দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রাণীসমূহ এবং পোলট্রি ইত্যাদি। বিষয়টি আমরা একটা ছবির মাধ্যমে জানার চেষ্টা করি। তোমরা দেখো যে বাম দিকে দেখতে পাচ্ছ যে পিওর জুলজি বা পিওর জুলজির একটি শাখা ফিজিওলজি। সেখানে তোমরা দেখতে পাচ্ছ একটি মাছের শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যাবলী। উপরে দেখতে পাচ্ছ যে মাছের ফুলকা এবং তাদের যে শ্বসন কৌশল, অর্থাৎ মুখ দিয়ে পানি প্রবেশ করে ফুলকার উপর দিয়ে বিদহিত হয়ে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের শ্বসন কৌশলটা কি। তার নিচে দেখতে পাচ্ছ তার পৌষ্টিক নালীর ছবি। উপরে একটি হার্বিভোর মাছ, অর্থাৎ যারা শাকাশী মাছ, তাদের পৌষ্টিক নালী একটু লম্বাটে হয়ে থাকে। অন্যদিকে কার্নিভোর মাছ, তাদের পৌষ্টিক নালী একটু খাটো হয়ে থাকে। আবার আমরা যদি এদিকে দেখি যে অ্যাপ্লাইড জুলজির একটি শাখা, যেটাকে আমরা ফিশারিজ বা পিসিকালচার বলছি, যার অর্থ মৎস্য চাষ। এই মৎস্য চাষ সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ক্যাপচার ফিশারি, একটা কালচার ফিশারি। ক্যাপচার ফিশারি বলতে আমরা বুঝি যে প্রকৃতিতে যে মাছগুলি পাওয়া যায় সেগুলি সংগ্রহ করে সংরক্ষণ এবং মানুষের ব্যবহার মানুষসহ অন্যান্য প্রাণীর ব্যবহার উপযোগী করা, সেইটাকে আমরা বলি ক্যাপচার ফিশারি। অন্যদিকে কালচার ফিশারি বলতে ডিম থেকে শুরু করে পোনা উৎপাদন এবং পরবর্তী জীবনের বিভিন্ন ধাপ মানুষের নিয়ন্ত্রিত অবস্থায় রেখে সেটি মানুষের ব্যবহার উপযোগী করা, এটাকে বলা হয় কালচার ফিশারি। এবং এই যে কালচার ফিশারি এবং ক্যাপচার ফিশারি, যে দুটোকে একসাথে আমরা বলে থাকি ফিশারি বা মৎস্য চাষ, এর সফলতা অনেকটা নির্ভর করে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান অর্থাৎ তাদের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি সম্পর্কে ধারণার উপরে। তাই আমরা এক কথায় বলতে পারি যে ফলিত প্রাণীবিজ্ঞানের সফলতার পূর্ব শর্ত হচ্ছে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞানের জ্ঞান। এখন আমরা ফলিত প্রাণীবিজ্ঞানের প্রথম যে শাখাটি অর্থাৎ পিসিকালচার বা মৎস্য চাষ, এই সম্পর্কে একটু ধারণা নিব। তো তোমরা দেখো এখানে যে পিসিকালচার এর বাংলাটা করা হয়েছে মৎস্য চাষ, অর্থাৎ এখানে গ্রিক শব্দ পিসেস থেকে এসেছে। পিসেস শব্দের অর্থ হচ্ছে ফিশ, আর কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ বা কালচার শব্দের অর্থ চাষ বা চাষাবাদ, অর্থাৎ মাছ চাষকে আমরা সাধারণত পিসিকালচার বলে থাকি। এখন প্রথমে আমাদের জানতে হবে যে মাছটা কি। তোমরা জানো, মাছ হচ্ছে একটি মেরুদণ্ডী অর্থাৎ জলজ মেরুদণ্ডী, যারা কর্ডাটা পর্বভুক্ত এবং এদের দেহে পাখনা থাকে, যার মাধ্যমে এরা চলাচল করতে পারে এবং ফুলকার মাধ্যমে শ্বসন সম্পন্ন করে, তাদেরকে আমরা মাছ বলে থাকি। অন্যদিকে মাছ চাষ বা পিসিকালচার বা ফিশারি বলতে আমরা কি বুঝি, তোমরা একটু খেয়াল করো। A fishery is an activity leading to harvesting of fish
এই হারভেস্টিং কথাটির অর্থ হচ্ছে যে মাছ সংগ্রহ বা মাছ আহরণ, অর্থাৎ মাছ আহরণ করার যে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসগুলোকে আমরা বলে থাকি, বা যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলোকে বলি আমরা মাছ চাষ। তোমরা একটু আগেই দেখলে ছবিতে যে মাছ আহরণ কার্যক্রম দুই ধরনের, একটা হচ্ছে ক্যাপচার ফিশারি, একটি হচ্ছে কালচার ফিশারি। অর্থাৎ ওয়াইল্ড মাছ অর্থাৎ বন্য মাছ প্রকৃতি থেকে সংগ্রহের যে কৌশল সেটি ক্যাপচার ফিশারির মধ্যে যায়। অন্যদিকে অ্যাকুয়াকালচার অর্থাৎ জলজ চাষাবাদের মাধ্যমে মাছের পোনা উৎপাদন থেকে শুরু করে সামগ্রিক ক্রিয়াকলাপ মানুষের নিয়ন্ত্রিত পরিবেশে যখন যেটি হয় তাকে বলা হয় কালচার ফিশারি। এখন আমরা কালচার ফিশারির যে আউটলাইন বা রূপরেখা সে সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। তোমরা এখানে দেখো যে বাম দিকে পূর্ণাঙ্গ যে মাছ, এটাকে আমরা ব্রুড স্টক বলা হয়ে থাকে, অর্থাৎ প্রজনন উপযোগী স্ত্রী ক্রুশ সদস্যদের আমরা ব্রুড বলে থাকি। অর্থাৎ কালচার ফিশারির প্রথম কাজ হচ্ছে ব্রুড স্টক সিলেকশন, অর্থাৎ তাদেরকে আমরা প্রজননের উদ্দেশ্যে সংগ্রহ করব। এরপর হচ্ছে ব্রুড স্টক রেয়ারিং, অর্থাৎ তাদেরকে লালন পালন, তাদের পর্যাপ্ত খাওয়া, অক্সিজেন যা কিছু প্রয়োজন সেগুলো দেওয়া। নেক্সট স্টেপ হচ্ছে ব্রিডিং মেথড, অর্থাৎ তাদের যে প্রজননের যে পদ্ধতি সেটি কিভাবে হবে, প্রাকৃতিক হবে না কৃত্রিম হবে, কৃত্রিম হলে কিভাবে হবে, ইত্যাদি বিষয়গুলো রয়েছে। এরপর রয়েছে তাদের ডিমে যে ইনকিউবেশন, অর্থাৎ ডিম ফুটে যে বাচ্চা বের হওয়ার যে কৌশল সে সম্পর্কে কার্যক্রম পরিচালনা করা। এরপর রয়েছে দেখো লার্ভি নার্সিং। তোমরা জানো যে লার্ভা দশায় সাধারণত তাদের দেহে যে সঞ্চিত খাদ্য সেটি থাকে না, লার্ভা দশায় তাদের একটা মুখ সৃষ্টি হয়, সেই মুখের মাধ্যমে তারা কিছু খাদ্য গ্রহণ করে থাকে, এটাকে আমরা লার্ভা বলে থাকি। আর লার্ভা যে লেয়ারিং দুটো পদ্ধতি হতে পারে, একটা এক্সটেন্সিভ আর একটা হচ্ছে ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ একটি বিস্তৃত পরিসরে হয়ে থাকে আর ইন্টেন্সিভ ছোট পরিসরে হয়ে থাকে। এরপরে যে মাছে দেখো জুভেনাইল তৈরি হয়, জুভেনাইলকে আবার নার্সারি ট্যাঙ্ক বা কেজ বা খাঁচায় প্রদান করা হয়, সেখান থেকে তোমার পন্ড, কেজ বা নেট ইত্যাদি দেওয়া হয়। এরপর আস্তে আস্তে বড় হয়ে যখন মাছ পূর্ণাঙ্গ হয় তখন এই যে হারভেস্ট উপযোগী হয়। অর্থাৎ এখানে একটা জিনিস দেখো যে লার্ভি নার্সিং এর পরবর্তীতে আমরা কালচার অ্যান্ড মেথড সে সম্পর্কে জানলাম। আর ম্যানেজমেন্ট অফ ফার্ম, মানে ফার্মের কিছু ম্যানেজমেন্ট রয়েছে, অর্থাৎ এই মৎস্য যে ফার্ম, সেই ফার্মের ম্যানেজমেন্টের মধ্যে স্টক অ্যান্ড সাইজ গ্রেডিং, এই যে জুভেনাইল মাছ কোথায় রাখতে হবে, তারপরে নার্সারি একটু বড় হলে কোথায় রাখতে হবে, আর একটু বড় হলে কোথায় দিতে হবে, এই বিষয়গুলি আর কি। ফিড অ্যান্ড ফিডিং, কোন বয়সে তাদেরকে কি খেতে দিতে হবে সে সম্পর্কে তোমাদের জ্ঞান থাকা লাগবে। এরপর সেখানকার ওয়াটার কোয়ালিটি, অর্থাৎ সেখানে অক্সিজেন, পিএইচ বা অন্য অন্য মাত্রাগুলো কি মাত্রায় থাকবে সে সম্পর্কে আমাদের বিস্তারিত জ্ঞান থাকা দরকার। ডিজিজ বা প্যারাসাইট, এই যে কালচার ফিশের ক্ষেত্রে কি কি ধরনের রোগ বা কি ধরনের পরজীবী আক্রমণ হতে সে সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। এমনকি ড্রাগ অ্যান্ড কেমিক্যাল ইউজ, অর্থাৎ এদেরকে বিভিন্ন মাত্রায় ওষুধ বা কেমিক্যাল প্রয়োগ করে সুস্থ রাখার ব্যবস্থা করা হয়। তো এই ছিল একটা কালচার ফিশারির সামগ্রিক রূপরেখা। অর্থাৎ কালচার ফিশারি বিষয়টা তোমরা দেখলে খুবই একটা নিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে এখানে এটি করা হয়। কালচার ফিশারি নিয়ন্ত্রিত কোনো পরিবেশ না, প্রকৃতিতে যে মাছগুলি উৎপন্ন হয় সেগুলি আমরা সাধারণত বিভিন্ন ফিশিং গিয়ার ব্যবহার করে সংগ্রহ করে সংরক্ষণ করে পরবর্তীতে বাজারজাত করে মানুষ বা অন্য প্রাণী ব্যবহার উপযোগী করার জন্য। তো এই হচ্ছে আমাদের মূলত ফলিত প্রাণীবিদ্যা এবং বিশুদ্ধ প্রাণীবিদ্যার মৌলিক পার্থক্য। এখন আমরা এক একটা করে ফলিত প্রাণীবিদ্যার শাখা সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা ফলিত প্রাণীবিদ্যার যে সংজ্ঞাটি আমরা ধারণা লাভ করলাম সে সম্পর্কে একটু জেনে নিব। যে প্রাণীবিদ্যা যে শাখায় মানব কল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের সাথে, একদিকে মানবের কল্যাণ বা আর্থসামাজিক উন্নয়নের সাথে জড়িত বিভিন্ন প্রাণী বা প্রাণীগোষ্ঠীর চাষ বা খামার ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করা হয়, তাকে আমরা ফলিত প্রাণীবিজ্ঞান বা অ্যাপ্লাইড জুওলজি বলে থাকি। এখন দেখো আমরা দ্বিতীয় যে বিষয়টি জানবো সেটি এপিকালচার বা মৌমাছি পালন। এটি ফলিত প্রাণীবিদ্যার একটি শাখা। তা এপিকালচার, এপি এবং কালচার, অর্থাৎ কালচার মানে চাষাবাদ, বুঝতে পারছো, আর এপি শব্দটা আসছে মূলত মৌমাছি বা হানিবি থেকে। দেখো এপিকালচার বলছে যে সায়েন্টিফিক মেথড অফ রেয়ারিং হানিবি। এই যে হানিবি শব্দটি, হানিবি মানে হচ্ছে মৌমাছি। এখন মৌমাছি যে বৈজ্ঞানিক
পদ্ধতিতে যে প্রতিপালন সেটাকে আমরা বলে থাকি মৌমাছি পালন আর কি। মূলত মৌমাছি কারা সেই সম্পর্কে আমরা একটু জানবো। যে প্রাণী জগতের আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর কিছু পতঙ্গ যারা ফুলে ফুলে বিচরণ করে ফুলের নির্যাস সংগ্রহ করে এবং তা থেকে অর্ধতরল মিষ্টি বা মধু প্রস্তুত করে, তাদেরকে আমরা বলে থাকি হানিবি। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে উপরে একটি হানিবি বা মৌমাছির ছবি, যেটার সায়েন্টিফিক নাম দেওয়া হয়েছে দেখো এপিস মিলিফেরা। আর তার নিচে দেখতে পাচ্ছ একটি মৌচাক, অর্থাৎ সেই চাক তারা তৈরি করে যেখানে অসংখ্য মৌমাছি ভিড় করে এবং তারা মধুগুলি জমিয়ে রাখে। এটা প্রকৃতিগতভাবে সাধারণত আমরা পেয়ে থাকি। এছাড়া আমরা নিয়ন্ত্রিত পদ্ধতিতেও চাষাবাদের মাধ্যমে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে পারি। তোমরা জানো মধুর বাণিজ্যিক উৎপাদনের জন্য মৌমাছির চাষ, এতে আছে কৃত্রিম বাক্সে মৌমাছি রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনা এবং তাদের লালন পালন। অন্যদিকে পূর্বে প্রধানত বন জঙ্গল থেকে মধু আহরণ করা হতো। এই পদ্ধতিতে মৌমাছির চাক খুঁজে সেগুলি থেকে মধু সংগ্রহ করত। এটি আজও প্রচলিত। নিচে যে ঘটনাটি দেখতে পাচ্ছ এটি মূলত ক্যাপচার, এবং উপরে যে ঘটনাটি দেখতে পাচ্ছ তোমরা এটি মূলত কালচার সম্পর্কিত। এরপরে আমরা আরেকটা শাখা সম্পর্কে জানবো, সেটি হচ্ছে সেরিকালচার। এর বাংলাটা করেছি আমরা রেশম চাষ। সেরিকালচারের সংজ্ঞায় বলা হয়েছে, সেরিকালচার অলসো কল্ড সিল্ক ফার্মিং ইজ দ্য প্রসেস অফ মেকিং সিল্ক ফাইবার, অর্থাৎ রেশমি সুতা তৈরির যে পদ্ধতি সেইটাকে আমরা বলে থাকি সেরিকালচার। তা সেরিকালচার শব্দটির অভিধানিক অর্থ দেখো তোমরা, কালচার অফ সেরিসিন বা সেরিসিন নামক এক ধরনের প্রোটিনের লালন, অর্থাৎ যে জীব সেরিসিন নামক প্রোটিন বস্তু প্রস্তুত করে তার লালন পালনই হচ্ছে সেরিকালচার বা রেশম চাষ। এখন সেই জীবটি হচ্ছে রেশম পোকা, যেটাকে আমরা বলি সিল্কওয়ার্ম বা বম্বিক্স মরি। প্রাণী জগতের আর্থ্রোপোডা পর্বের বম্বিক্স গণের এক প্রকার পতঙ্গ এরা। এই পতঙ্গের শুষ্কিত দশার শেষ পর্যায়ে এদের শরীরে লালা গ্রন্থি নিঃসৃত রস বাতাসের সংস্পর্শে এলে তা বিশেষ ধরনের আঁশে পরিণত হয়, যেটাকে আমরা ফাইবার বলে থাকি, রেশমি ফাইবার। এই আঁশকে বিশেষ প্রক্রিয়া সুতায় পরিণত করা হয়। এই সুতাই হচ্ছে রেশম সুতা। এই কারণে রেশম উৎপাদনকারী পতঙ্গ বা পোকাকে আমরা রেশম পোকা বলে থাকি আর কি। তোমরা এখানে একটা শুষ্কিত দশার ছবি দেখতে পাচ্ছ। পূর্বে অর্থাৎ প্রাচীনকালে বাংলাদেশের উৎকৃষ্টতার বিচারে রেশম কাপড়কে আমরা 3 শ্রেণীতে ভাগ করতাম। একটা হচ্ছে গরদ, একটি হচ্ছে তসর, আর একটা হচ্ছে মটকা। তোমরা নামগুলো হয়তো শুনে থাকবে। তা গরদ বলতে আমরা বুঝি সর্বোৎকৃষ্ট মানের রেশম সুতা থেকে এই কাপড় তৈরি করা হতো। এটা তৎকালীন যুগে যে রাজা বাদশাহ ছিল তাদের পরিবারের লোকজন সাধারণত এটি ব্যবহার করত। তসর হচ্ছে অপেক্ষাকৃত নিম্নমানের রেশম সুতা থেকে এই কাপড় তৈরি করা হতো। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সাধারণত এটি ব্যবহার করত। আর রাজা বাদশাহরা অনেক সময় তাদের ঘরের যে পর্দা, সে পর্দা তৈরি কাজে তসর ব্যবহার করত। আর মটকা বলতে আমরা বুঝি গরদ এবং তসরের জন্য রেশম সুতা তৈরির সময় যে বাতিলযোগ্য অংশ পড়ে থাকতো তার সাথে কিছু ভালো রেশম সুতা যুক্ত করে মটকা সুতা তৈরি করা হতো। এটি মূলত চাদর বা ধুতির যে পাড় সেটি তৈরিতে ব্যবহৃত হতো। এর পরবর্তী আরেকটি শাখা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ল্যাক কালচার বা লাক্ষা চাষ। তোমরা জানো যে ওয়ার্ড লাক্ষা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ লাক্ষা থেকে, যা মূলত 1 লক্ষ সংখ্যাটিকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ যে পোকাগুলি সাধারণত লাক্ষা তৈরি করে তারা লাখে লাখে সংশ্লিষ্ট জায়গায় থাকে বলে একে লাক্ষা বলা হতো আর কি। আমরা এখন লাক্ষা চাষ কাকে বলে সে সম্পর্কে একটু ধারণা নেব। কালচার ইজ এ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অফ ল্যাক ইনসেক্ট, অর্থাৎ লাক্ষা পোকার বৈজ্ঞানিক ব্যবস্থাপনা, এবং সেখান থেকে হাই কোয়ালিটি বা হাই অ্যামাউন্টের লাক্ষা উৎপাদন যে কৌশল সেটাকে আমরা লাক্ষা চাষ বলে থাকি। তো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে বাম দিকে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অ্যাডাল্ট মেল, অর্থাৎ এই লাক্ষা পোকা, যে পোকাগুলি ফার্টিলাইজেশনের মাধ্যমে তাদের ডিমটা একটা বৃক্ষের গায়ে দেখো তোমরা ডিমগুলো পেড়েছে,
সেই ডিমগুলো পরবর্তীতে দেখো হ্যাচিং এর পরে লার্ভা, সেই লার্ভাটা আবার পিউপা তৈরি হয়। সেই পিউপা থেকে পরবর্তীতে পূর্ণাঙ্গ হয়। যে ডালে সাধারণত এরা এই যে পিউপাগুলি থাকে সেখানে তোমার এই লাক্ষাগুলো উৎপন্ন হয়, সেখান থেকে লাক্ষাগুলি সংগ্রহ করা হয়। বলছে লাক্ষা কীট, এটি মূলত এটাও আর্থ্রোপোডা বর্গের প্রাণী আর কি, ইনসেক্টা শ্রেণী। লাক্ষা কীট হচ্ছে আর্থ্রোপোডা বর্গের ইনসেক্টা শ্রেণীর হোমোপ্টেরা বর্গের কতগুলো জেনাসের সদস্য আর কি। এখানে 6টি জেনাসের কথা বলা হয়েছে, মেটাটেকার্ডিয়া, ল্যাচিফার, এগুলো উল্লেখ আছে, তোমরা দেখো এখানে 6টি গণভুক্ত যে কোনো প্রজাতি হতে পারে। স্ত্রী কীটের দেহ নিঃসৃত রেজিন বা রজনের জন্য এদের খ্যাতি আছে। তার মধ্যে ল্যাচিফ্যারিডি এবং ট্যাকার্ডিনি গোত্রভুক্ত প্রজাতিগুলি মূলত লাক্ষা বা গালা নিঃসরণ করে থাকে। লাক্ষাকে আমরা গালা বলে থাকি। এখন দেখো তোমরা যে এই গালা বা লাক্ষা, তোমরা এই ছবিতে একটা কাঠের গায়ে এই যে কতগুলো বস্তু লেগে থাকতে দেখছে, এগুলো মূলত এগুলো থেকে পরবর্তীতে গালা তৈরি করা হয়। গালা বা লাক্ষা এক ধরনের প্রাণীজাত পদার্থ যা প্লাস্টিকের মতো ধর্ম আছে। গাছের ডালে স্ত্রী লাক্ষা কীটের খরিত আঠালো নির্যাসকে জৈব দ্রাবক দ্বারা শুদ্ধ করে লাক্ষা প্রস্তুত করা হয়। একে গলিয়ে ছাঁচে ঢেলে ঢালাই করা হয়। লাক্ষা কীটের বহু প্রজাতির মধ্যে ল্যাচিফার লাক্ষা, যেটা পূর্বে বলা হতো ট্যাকার্ডিয়া লাক্ষা, কীটটি বাণিজ্যিকভাবে লাক্ষা চাষের প্রধানতম উৎস। এখন আমরা একটু জানবো যে এই যে লাক্ষাটি, এদের ব্যবহারটি আসলে কি। প্রথমত যে কাজটি করা হয় সিলমোহর। তোমরা দেখবা যে সিলমোহর করার কাজে যে গালা ব্যবহার করা হয়, বিশেষ করে প্রশ্নপত্র, ডাক বিভাগ বা গোপনীয় কাজের যে সিলমোহর করতে আমরা যে গালাগুলি ব্যবহার করি সেটি এই লাক্ষা থেকেই তৈরি হয়। এছাড়া কারুকার্যময় ঢালাই, দন্ত চিকিৎসাদের দাঁতের ছাপ তৈরি করা হয়। গ্রামোফোন রেকর্ডের ক্ষেত্রে লাগে। কাঠ পালিশ বা বার্নিশ করতে এটি কাজে লাগে। খাবার চকচকে করার জন্য, ঔষধ বা লজেন্সুসের আচ্ছাদন হিসেবে এটি ব্যবহার করা হয়। প্রসাধন সামগ্রী, আঠা, ছাপাখানা, বস্ত্রশিল্প, বিশেষ করে রেশম ও পশমের যে রঞ্জক সেটিও তৈরি করা হয় এই লাক্ষা থেকে। তা আমরা এবার পঞ্চম যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটা প্রন কালচার বা চিংড়ি চাষ। তা প্রন বা চিংড়ি চাষের যে বিষয়টি রয়েছে, দেখো এই ফ্রেশ ওয়াটার প্রন ফার্ম ইজ অ্যান অ্যাকোয়াকালচার বিজনেস ডিজাইন টু রেইজ অ্যান্ড প্রডিউস, অর্থাৎ মিঠাপানি চিংড়ির চাষাবাদ এবং ব্যবসা, উৎপাদন ইত্যাদি বিষয় হচ্ছে চিংড়ি চাষের সাথে জড়িত। তা চিংড়ি বলতে আমরা কি বুঝি দেখো, চিংড়ি হচ্ছে আর্থ্রোপোডা বর্গের ডেকাপোডা বর্গের সদস্য। এরা মূলত কাঁকড়া এবং লবস্টারের সমগোত্রীয় এক ধরনের প্রাণী। পৃথিবী জুড়ে প্রায় সব ধরনের জলাশয়ে এরা বাস করে। তবে কিছু প্রজাতি আছে যার সমুদ্র উপকূলে কাদা বা বালির মধ্যে অথবা পাথরের ফাটলে লুকিয়ে থাকে। তোমরা এখানে কিছু চিংড়ি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে পৃথিবীর আকৃতির দিক থেকে সবচেয়ে বড়, যেটাকে আমরা গলদা চিংড়ি বলে থাকি। বাংলাদেশের চিংড়ির অনেকগুলো প্রজাতি রয়েছে, তার মধ্যে কয়েকটি প্রজাতির নাম আমি এখানে উল্লেখ করছি। যেমন গলদা চিংড়ি সেটি হচ্ছে ম্যাক্রোব্রেকিয়াম রোজেনবার্জি বলা হয়। এরপরে ছটকা চিংড়ি যেটাকে বলা হয় ম্যাক্রোব্রেকিয়াম ম্যালকমসনি, বোদা চিংড়ি যেটাকে বলা হয় ম্যাক্রোব্রেকিয়াম রুডি, এবং যেটা বাগদা চিংড়ি আমরা বলি পিনিয়াস মনোডন। তোমরা দেখতে পাচ্ছ এর গড় আকার বা বাসস্থান এবং ডিম পাড়ার মৌসুমটা সম্পর্কে এখানে বিস্তারিত জানা রয়েছে। অর্থাৎ এই মাছগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করে বাজারজাত করা যায়। আবার আমরা এর পোনা উৎপাদন থেকে শুরু করে, কৃত্রিম পদ্ধতিতে পোনা উৎপাদন থেকে শুরু করে সামগ্রিক প্রক্রিয়া আমরা ফার্মের মাধ্যমেও করতে পারি। সেখান থেকেও আমাদের কাঙ্ক্ষিত ফলন পেয়ে থাকি আর কি। এখন চিংড়ি চাষ আমিষ খাদ্যের অন্যতম উৎস হিসেবে চিংড়ি পালন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন মূলত চিংড়ি চাষের আলোচ্য বিষয়। বাংলাদেশে একসময় বিভিন্ন নদ নদী, খাল বিল, উপকূলীয় অগভীর এলাকা এবং গভীর সাগর থেকে চিংড়ি সংগ্রহ করে বাজারজাত করা হতো, যেটিকে ক্যাপচার বলা হয়। বিশ্ববাজারে এ সম্পদের চাহিদা এবং মূল্য বেড়ে যাওয়ায় বাংলাদেশ চিংড়ি চাষের প্রতি দৃষ্টি দেয়। এটি একটি রপ্তানিমুখী সম্পদ হিসেবে বর্তমানে চিহ্নিত। অর্থাৎ বর্তমানে আমরা খুব নিয়ন্ত্রিত পরিবেশে চিংড়ি চাষ করে বিদেশে রপ্তানির চেষ্টা করে থাকি। এটাকে আমরা বলে থাকি মূলত কালচার। এরপরে 6 নম্বর যে শাখাটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে
পার্ল কালচার বা মুক্তা চাষ। তা তোমরা জানো যে মুক্তা অতি প্রাচীন বিশ্ববিখ্যাত মূল্যবান রত্ন, যা জীবন্ত বস্তু প্রাণী ঝিনুক থেকে পাওয়া যায়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ঝিনুকের ছবি, এবং ডান দিকে দেখতে পাচ্ছ যে এখানে তোমার ঝিনুক থেকে মুক্তা সংগ্রহের যে কৌশল সেটি দেখানো হচ্ছে। মুক্তা জীবন্ত ঝিনুকের দেহের ভিতরে জৈবিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের বস্তু। কোনো বাইরের বস্তু ঝিনুকের দেহের ভিতরে ঢুকে নরম অংশে আটকে গেলে আঘাতের তৈরি হয়, এক ধরনের উদ্দীপনা তৈরি হয়। সেই উদ্দীপনায় প্রতিসাড়া দিয়ে বা তার থেকে উপশম পেতে বাইরে থেকে প্রবেশকৃত যে বস্তুটি তার চারিদিকে এক ধরনের নিঃসরণ লালা নিঃসরিত হয়ে থাকে ক্রমাগত। সেই নিঃসৃত লালা বস্তুটির চারিদিকে ক্রমান্বয়ে জমাট বেঁধে মুক্তায় পরিণত হয়। তোমরা জানো যে প্রাকৃতিক পদ্ধতিতে এটি হয়ে থাকে, তবে প্রাকৃতিক পদ্ধতিতে পূর্বে সংগ্রহ করা হতো, তবে এটা খুব কষ্টকর ব্যাপারও। কিন্তু পরবর্তীতে আমরা কৃত্রিম পদ্ধতিতে ঝিনুকে চাষাবাদ থেকে শুরু করে সেখানে কৃত্রিম পদ্ধতিতে বস্তু প্রবেশ করিয়ে ঝিনুকের মধ্যে প্রবেশ করিয়ে কালচার করার যে পদ্ধতি সেটা আমরা রপ্ত করেছি। অর্থাৎ প্রথম যে ঘটনাটি আমি বললাম সেটি ক্যাপচার টাইপের এবং পরেরটি কালচার টাইপের। এসব কিছুই মুক্তা চাষের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। এরপরে আমরা যেটা জানবো সেটি হচ্ছে যে মুক্তা আসলে কি কাজে লাগে। অলংকার শিল্পে মুক্তার ব্যবহার দীর্ঘদিনের। বিশ্বব্যাপী স্বীকৃত অমূল্য রত্ন সম্ভারের ক্ষেত্রে মুক্তার অবস্থান হীরার পরেই। তোমরা ডান দিকে একটা মুক্তার মালা দেখতে পাচ্ছ। অলংকার ছাড়াও মুক্তার ব্যবহার হয় ওষুধ শিল্পে, এছাড়া রয়েছে জ্যোতিষশাস্ত্রে। আমরা 7 নম্বর যে শাখাটি আলোচনা করব সেটা হচ্ছে জলজ চাষাবাদ বা একুয়াকালচার। তো একুয়াকালচার ইজ দ্য ফার্মিং অফ একুয়াটিক অর্গানিজম, অর্থাৎ যে কোনো জলজ জীবের চাষাবাদ। তার মধ্যে হতে পারে ফিশ বা মলাস্কা হতে পারে, কোনো ছবিতে দেখতে পাচ্ছ। এছাড়া ক্রাস্টেশিয়ান অর্থাৎ চিংড়ি, এবং একুয়াটিক প্লান্টস অর্থাৎ জলজ চাষাবাদ বলতে যে কোনো ধরনের চাষাবাদ, সেটা মাছ হোক, মলাস্কা হোক, ক্রাস্টেশিয়ান হোক বা জলজ যে কোনো প্লান্টস হোক, সবকিছু চাষাবাদকে আমরা বলে থাকি জলজ চাষাবাদ বা একুয়াকালচার। একুয়া শব্দটা এসেছে গ্রিক যে একুয়া শব্দটি, এই একুয়া মানে হচ্ছে তোমার, একুয়া শব্দ হচ্ছে পানি এবং কালচার মানে চাষাবাদ, সেখান থেকে এসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফলিত প্রাণীবিদ্যার বেশ কিছু শাখার মধ্যে আজ 7টি শাখা আলোচনা করলাম। বাকি অংশ আগামী ক্লাসে আলোচনা করার প্রত্যয় ব্যক্ত করছি।
সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।